মনে হয় না, আমার এটা ভালোবাসা, এটা এটা মানুষ তোমাদের কাছ থেকে দেখতে চায়, মানুষ তোমাদের কাছ থেকে ছুঁতে চায়। বুঝতে পারছো, আমরা একটা যেখানে গেছিলাম সেখানে আগুন লেগেছিল, মানুষের কষ্টে থাকার কথা, সেইখানে যেভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল এবং তারা যেভাবে বিশ্বাস করেছে না যে এই ছেলেটাকে বিশ্বাস করা যেতে পারে। এবং আমার কালকের মধ্যে আজকে অনেক জায়গায় টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, যে 2,500 টাকা করে দেওয়া হবে, যে লিস্টটা তৈরি করা আছে আমার মনে হয়, মানে আমি একটু পরে এসডিওর সঙ্গে মিটিং আছে, সেই লিস্টটা তৈরি হয়ে গেছে। তো আমার মনে হয় মানুষ ভালোবাসে এবং ভালোবাসার চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নেই। এটা আমি সবাইকে বলতে চাই, মানে কাউকে চোর বলে কাউকে এইটা আমার মনে হয় এটা নিয়ে 1% কিছু লাভ হবে। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, আর আমার 10 বছরের রাজনীতি আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভালোবাসা, মানুষের প্রতি, মানুষের ভালোবাসা আমার প্রতি। হাতের আঘাতে তো অনেকটাই দাদা, ঘাটালে এরকম একটা বড় ঘটনা ঘটে গেল, আজকে তো আসছেন, এই যে এতগুলো মানুষের কি ব্যবস্থা করবেন এক পরিস্থিতি দেখলে? দুঃখজনক একটা ব্যাপার, এরকম একটা সময়, কারণ এমনি দেশে যা চাকরি হওয়া তার মধ্যে যদি এরকম একটা দুর্ঘটনা যদি ঘটে যায় যেখানে 400-500 যারা কাজ করেন তারা তাদের চাকরি রাতারাতি হারিয়ে গেল। তো কালকে সকাল থেকে আমি এটা নিয়ে দিদির সঙ্গে আলোচনা করছিলাম যে এটা কিভাবে করা যেতে পারে, এবং দিদি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে যারা যারা এখানে চাকরি করছিলেন তাদেরকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। সেই লিস্টটা আমাদের কাছে রাত্র অব্দি 250 জন ছিল যারা ডাইরেক্ট এমপ্লয়ি, তাদেরকে প্রত্যেক মাসে মার্চ মাস থেকে 2,500 টাকা করে দেওয়া হবে যতদিন না ফ্যাক্টরিটা শুরু হয়। তাহলে আমাদের চেষ্টা যেন 6 মাসের মধ্যে যেন ফ্যাক্টরিটা শুরু করতে পারি, যার জন্য যত রকমভাবে প্রশাসনিকভাবে নিয়ম মেনে কিভাবে করা যেতে পারে সেই ফ্যাক্টরিটাকে হাতে দাঁড় করাতে হবে, সো দ্যাট যারা যারা কাজ করতে তারা যেন আমার বিভিন্নভাবে কাজ করতে পারে। দমকল দেরিতে যাওয়ার অভিযোগ উঠেছে, রাত্রিতে 2:30টার সময় আগুনটা লেগেছে যতদূর আমার কাছে খবর। এবং কালকে আমার সুদীপদার সাথে কথা হচ্ছে, সুদীপ ঘোষ যিনি দমকল মন্ত্রী, তার সঙ্গে কথা হচ্ছে, এবং তিনি আমাকে বলেছেন যে যখন ওনার কাছে ফোনটা ওনার ডিপার্টমেন্টে ফোন আসছে তার 8 ঘন্টার মধ্যেই দমকল পৌঁছে গেছে, এবং আগুনটা যা ভয়ানক ছিল এখনো আগুনটা লেগে আছে। মানে এখনো 4টে দমকল ইঞ্জিন সারাক্ষণ 24 ঘন্টা ধরে মোর দ্যান 24 আওয়ার্স এখনো কাজ চলে যাচ্ছে আগুনটা নেভানোর জন্য। যে এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই, আমরা মানুষের পাশে আছি। সব জিনিস নিয়ে যদি ভোটের বাজার সবাই যদি রাজনীতি করতে শুরু করে, এটা তো রাজনীতি, মানুষ কিভাবে ভালো থাকবে এই কঠিন সময়ে সেটা আমাদের দেখা উচিত। এটা শুধু আমার দল না, প্রত্যেকটা মানুষের দেখা উচিত, তো সেটাই আমরা করতে এসেছি। দাদা আপনি অভিনেতা, হিরণ অভিনেতা, দুজনেই দুই রাজনীতিতে। কালকে হিরণ গিয়েছিল, এক কথায় রাজ্য সরকার বা আপনার উপরে একটা মানে তীব্রভাবে কটাক্ষ করেছে দেরি করে আসার জন্য, বা ওই মানুষের সমস্ত দায়ভার নিতে হবে, স্থায়ী সমাধান করতে হবে, এই টাকা দিয়ে দিন, এই বিষয়টাই প্রশ্ন। হিরণ গিয়ে লাভটা কি? হিরণ গেছে, আমি আগে আমি যাই নাকি ছবি তোলার জন্য, আমি বলুন যে কালকে হিরণকে কি করে এলো? কেন্দ্র সরকার তো ওনাদের শুধু আমাকে নিয়ে উচ্চবাচ্য কথা বলে এলো, রাজ্য সরকারকে নিয়ে উচ্চবাচ্য কথা, বাদ বাকি তো কিছুই করেনি আমার যতদূর মনে হয়, আপনাদের সামনে তো ছিল। আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম, দেব এখান থেকে দুটা সাংসদ সে আবার প্রতিদ্বন্দ্বী করবে, তাকে কিছু একটা বললো, দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো, কিন্তু কি কাজটা করলো আমার একটা কথা বললো। আমরা এটা এমন একটা সময় যেখানে হাজারখানেক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা তাদের চাকরি হারিয়েছে, এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে। আমার মনে হয় কি দুটো আমারই ইন্ডাস্ট্রি, মানে আমারই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয়, আমি রাজ্য সরকার থেকে আজকে তাহলে নিয়ে এলাম আজকে তো 2,500 টাকা করে প্রত্যেক মাসে, এবং ফ্যাক্টরিটা কিভাবে 6 মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলোর লিস্টগুলো চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে উনি তো কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি, উনি কি নিয়েছেন কেন্দ্র সরকার থেকে, এই প্রশ্নটা আমি কি করতে পারি না? রাজ্য সরকারের কাছে কতটুকু টাকা আছে? কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে। সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি, দেব যদি নাই বা আসুক আমি আছি, আমি ফোন করছি, আপনি এই ফ্যাক্টরি কিভাবে করতে হবে, দ্রুত যেমন শুরু করতে হবে, একটা কি কথা বলেছে? রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন যে কিভাবে আমি অন্যকে ছোট করবো, কিভাবে আগে চোর তকমাটা দিয়ে দেবো, তোমার হোক বা না হোক সেটা পরে দেখার কথা। আমি 10 বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি। আমার মুখে তোমরা অনেকেই আমাকে 10 বছর ধরে চেনে, আমি এমন কোনো উচ্চবাচ্য কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট বলেছি, এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হয়েছে খারাপ হয়েছে সেইখানেও গিয়ে কথা বলেছি। মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে। তো আমার কাছে হচ্ছে মানুষকে কিভাবে ভালো রাখা যায়, আমি প্রথম বলেছিলাম ওপর সবাই ভালো আছে,
আপনারা প্লিজ প্লিজ লড়বেন না। আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি, আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি যে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা, নয় কে উচ্চবাচ্য কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া। ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা, শিক্ষিত মানুষের জায়গা, প্রচন্ডভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে। সেই জায়গাটাকে আমি যেই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা করতে, কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছয়। আমি চিৎকার করতে ভালোবাসি না, কাজ করে শান্তি থাকতে ভালোবাসি। আমার মনে হয় কি ঘাটালে 10 বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি কি ঘাটালে প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে। আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল, মানুষের কাছে যান, আপনি কি করবেন, আপনার দল কি করবেন সেটা বলে মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবেন। একটা কথা 2.5 বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে, গুলি চুরি করেছে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি হাসতে হাসতে এডি অফিসে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি, একটা প্রমাণ নেই কারোর কাছে, কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা। আমি এটা রাজনীতির নিয়ম। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি, 41টা সিটে কি হবে আমি জানি না, 42 নম্বর সিটে ঘাটাল, যেটা 32 নম্বর, সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে। যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেও সম্মান পাবে। এইখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট 10 বছর ধরে, আপনারা সবাই জানেন। এইখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে, কিভাবে কাজ করতে হয় মানুষ জানে, কে কাজ করেছে মানুষ জানে। আজকে আমি পাশা থেকে ঘাটালে আসছিলাম, আমার কি ভালো লাগলো, রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি সেই মানুষটা ছিলাম, ফেসবুকে আমি সরি বলেছিলাম যখন গর্ত মাখা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল যে ঘাটালে এত গর্ত, আমি সরি বলেছিলাম। দেখলাম, বলছি ধরো কখনো আসতে পারলাম না, কোনো অনলাইন অর্ডারের সিস্টেম আছে বা বাই ফোন কল? হ্যাঁ ম্যাম আছে। কিভাবে করবো? আপনি আমাদের বিলের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ ওটাতে কল করে আপনি আমাদেরকে পার্সোনালি লেখাতে পারেন, আবার হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন ওই নাম্বারে। আচ্ছা, আর নিজে কিনেও এখানে আবার হোম ডেলিভারিও করা। ডেলিভারি চার্জ কি ফ্রি? হ্যাঁ একদম ফ্রি, এনি অ্যামাউন্ট, মানে বাড়িতে বসে ফোন করে বললেও ফ্রি একদম। আচ্ছা, ফোন নাম্বারটা একটু যদি বলেন। 9091929325। আরেকবার 9091929325। থ্যাংক ইউ সো মাচ। ভাবছেন কিভাবে আসবেন? চিন্তা নেই, নৈহাটি স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বেরিয়ে টোটোতে উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ। রামকৃষ্ণ সিনেমা হলে নেমেই দেখবেন ট্রেন্স লাগোয়া পথে 1 মিনিটের হাঁটা পথেই আপনাদের সকলের প্রিয় শাও সুপারমার্ট। 40% পর্যন্ত ছাড়, একই ছাদের তলায় পার্লার, একই ছাদের তলায় সাজগোজের অসাধারণ কিছু সামগ্রী, বাড়ির প্রয়োজনীয় নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, আবার খিদে পেলে মোমো খাওয়ার স্টল, তার সাথে রয়েছে কফি খেতে খেতে বাজার করার আকর্ষণীয় সুযোগ। তাই আর দেরি কিসের? দেরি না করে চটপট চলে আসুন শাও সুপারমার্ট। পুজোর আগে সেলুনে নিজেকে রূপচর্চা করানোর জন্য সেই সুবিধাও নিয়ে এসেছে শাও সুপারমার্ট। একই ছাদের তলায় পার্লার, কফি, মোমো স্টল আর প্রয়োজনীয় দৈনন্দিন জিনিস, একটাই ঠিকানা, কেনার একটাই ঠিকানা শাও সুপারমার্ট।